তো ঠান্ডা অনেক জাঁকিয়ে পড়েছে। দেখো, এখন থেকে কেমন হাড় কাঁপুনি দিচ্ছে। আমাদের কাছে না তো ভালো সোয়েটার আছে, আর না তো ভালো চাদর আছে। ঠান্ডা তো প্রতিদিনই ভালোই পড়ে, কিন্তু আমাদের যে এই বাড়িটা আছে না, এটা একটু বেশি ভেঙে গেছে, আর তাই সেখান থেকে ঠান্ডা হাওয়া বইছে। তাই আমাদের এত ঠান্ডা লাগছে। এমনিতেই আমাদের বাড়িটাও অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমাদের বাড়ির বয়স হয়ে গেছে। কোথাও জানালার পাল্লা ভেঙে গেছে, তো কোথাও ইট খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এবার গরিবের সংসার এতটা ঠান্ডা তো সহ্য করতেই হবে। রামচরণ আর শিউলির কথা শেষ হতে না হতেই ঘরের দরজা ভেঙে পড়ে যায়। বৌমা, অনেক ঠান্ডা পড়েছে। এক কাপ চা বানিয়ে নিয়ে এসো না আমার জন্য। হ্যাঁ বাবা, এখনই চা বানিয়ে নিয়ে আসছি। ততক্ষণে ভাঙা দরজাটা একটু ঠিক করে দিন না। বাড়িটা ছোট হওয়ার কারণে ঘরের রান্নাবান্না সবকিছু ঘরের উঠানে হয়। চা তৈরি করার জন্য পার্বতী উনানের কাছে গিয়ে বসে আর মনে মনে ভাবে, একে তো ঘরের ভেতরে রান্নাঘর নেই, বাড়ির উঠোনে এসে উনুন জ্বালাতে হয়, তার ওপর আবার এই উনুনটা ঠান্ডা হওয়ার জন্য চলছে না। পার্বতী যেই উনান জ্বালানোর জন্য চেষ্টা করে তখনই ভিজে কাঠের জন্য নিভে যায়। ও বৌমা, এখনো চা হয়নি? আরে তাড়াতাড়ি আনো, চা খেয়ে আবার দরজাটাও তো ঠিক করতে হবে। একে তো ভিজে কাঠের জন্য আগুন জ্বলছে না, তার উপর আবার কাঠ শেষ হয়ে গেছে। এবার বাজার থেকে কাঠ কেনার জন্য টাকা কোথায় পাবো? আর অন্যদিকে পার্বতী দেখে যে ঘরের রেশনও শেষ হয়ে গেছে। বৌমা, বাইরে থেকে যখন কাঠগুলো এনেছিলে তখন তো কাঠগুলো ঘরের ভেতরে রাখতে পারতে। এত কুয়াশা পড়ে ভিজে গেছে, এবার আগুন কি করে জ্বলবে? মা, বাড়ির উঠানে কাঠ রাখবো না তো কোথায় রাখবো? ঘরের ভেতরে তো জায়গাই নেই, আপনি নিজেও জানেন। তখনই উঠানে অজয় আর রাধা চলে আসে আর বলে, দিদা দিদা, আমার মা কোথায়? আমার ঘুম পাচ্ছে। ওই যে তোর মা কলতলায় বাসন মাজছে। মা, তুমি এত ঠান্ডায় কেন বাসন মাজছো? আমার ঘুম পাচ্ছে, চলো না ভিতরে। হ্যাঁ মা, হয়েই গেছে। তুমি ভেতরে চলো, না হলে শরীর খারাপ করে যাবে। আমি বাসনগুলো ধুয়ে আসছি। না, তুমি এখনই ভেতরে চলো। তুমি যতক্ষণ না যাবে আমি ঘুমাবো না। হ্যাঁ মা, হয়েই গেছে। আর এই কয়েকটা বাসন আছে, ধুয়ে নিয়েই যাচ্ছি। এই ঠান্ডায় বারবার জল হাত করতে পারবো না মা। পার্বতী তার শ্বশুরের জন্য চা বানিয়ে আর মাধবী বাসন ধুয়ে ঘরে চলে যায়। নাও বাচ্চারা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ওহ, প্রচন্ড শীত করছে। মাধবী, গায়ে দেওয়ার জন্য আরেকটা কম্বল দাও না। তুমি তো জানো আমাদের কাছে শুধুমাত্র দুটোই কম্বল আছে, সেগুলোও আবার ফাটা। এরপরেও আর একটা কম্বল কোথা থেকে নিয়ে আসবো? হ্যাঁ মাধবী, আমাকে ক্ষমা করো। এমনিতেই আমার এত আয় নেই যে নতুন একটা কম্বল কিনবো, তার উপর আবার এই ভাঙাচড়া বাড়ি। আমার এত শীত করছে, তো বাচ্চাদের মা বাবার কত শীত করছে। আকাশ আর মাধবী নিজেদের মধ্যে কথা বলে আর অভাবের দুঃখ করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, চলো বাচ্চারা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। তোমাদের সবাইকে স্কুলে পৌঁছে দিয়ে আমি কাজে বেরিয়ে পড়ব। হ্যাঁ কাকু, আমি তো তৈরি হয়ে গেছি, দেখো। আরে কি ব্যাপার অজয়, আজ তুমি এত তাড়াতাড়ি কি করে উঠে পড়লে? আসলে আমাদের স্কুলে আজ স্যার পরীক্ষা নেবে, তাই সকালে তাড়াতাড়ি উঠে পড়াশোনা করে নিয়েছি। দেখেছো বৌদি, আমাদের অজয় পড়াশুনো করে অনেক বড় হবে। হ্যাঁ ভাই, আমিও এটাই চাই। ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ তৈরি হয়। মা, আমাদের খেতে দাও, দেরি হচ্ছে, স্কুলে যেতে হবে। মাধবী আর শিউলি দুজনে মিলে কলতলায় বাসন মাজছিল আর কল খারাপ হয়ে যায়। তখনই উনান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। বৌমা, এত ধোঁয়া কিসের? গোটা ঘর ভর্তি হয়ে গেল যে। বাবা, আমরাও কি করব বলুন? বাড়ির বাইরে উঠোনে উনুন, যার কারণে কাঠগুলো সব কুয়াশায় ভিজে যাচ্ছে, তাই ধোঁয়া হচ্ছে। বৌমা, আমাদের ক্ষমা করে দিও। আমরা এতটাই দরিদ্র,
যে তোমাদের রান্না করার জন্য মাথার উপর একটা ছাদও করে দিতে পারছি না। ঠিক আছে বাবা, ঠান্ডা তো প্রতি বছরই পড়ে, আমরা না হয় এই ঠান্ডাতেও নিজেকে মানিয়ে নেব। ঠিক আছে বৌমা, এবার আমি কাজে বেরোই, না হলে দেরি হয়ে যাবে। আমিও এবার কাজে বেরোবো মাধবী, আমার ব্যাগটা দাও তো। এই নাও তোমার ব্যাগ আর জলের বোতল। রামচরণ ও তার ছেলে আকাশ তাদের নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা দেয়। আর কয়েক ঘন্টা পরেই বাচ্চারাও স্কুল থেকে বাড়ি চলে আসে। মা, আজ দুপুরে কি রান্না করেছো? আর জানো, স্কুলে আমার বান্ধবী টিফিনে আলুর পরোটা নিয়ে এসেছিল। আমাকেও আলুর পরোটা করে দাও না, আমিও খাবো। রাধা, আজকে কপির তরকারি, ডাল আর ভাত রান্না হয়েছে, এটাই খেয়ে নাও, বেশি বায়না করো না। তুমি তো রোজ এরকমই খাবার বানিয়ে দাও, আর আমি যখন কিছু বানিয়ে দিতে বলি আমাকে শুধু চেঁচাতে থাকো। এইবার এই বাচ্চাদের কি করে বোঝাবো যে টাকা কত কষ্ট করে আয় করতে হয়? একে তো এদের বাবা এত টাকা উপার্জন করে না, তার উপর আবার বাচ্চাদের বায়না। এখন কি যে করি। কিছুক্ষণ বাদ দুই বউ উঠানে বসে রান্না করছিল। সেই সময় পাশের বাড়ির একজন মহিলা বলে, আরে পার্বতী আর মাধবী, এত ঠান্ডায় বসে কি করে রান্না করছো? এতে তো শরীর খারাপ হয়ে যাবে। আরে কাকিমা, ঠান্ডা লাগুক বা বৃষ্টি পড়ুক, রুটি তরকারি তো করতেই হবে, কি করব? হ্যাঁ, তা তোমার স্বামীকে অন্তত একটা রান্নাঘর করে দিতে বলো। এত ঠান্ডায় শরীর খারাপ হলে কাজই বা কি করে করবে? কি রকম শ্বশুর শাশুড়ি তোমাদের, এতটুকুও কি করতে পারে না? প্রতিবেশী মহিলার কথা রামচরণ শুনে ফেলে। তারপর সে চলে গেলে বলে, আরে, আমি কতটা অসহায় ও কঠোর মনের শ্বশুর, যে নিজের বৌমাদের জন্য রান্না করার একটা ঘরও করে দিতে পারছি না। ঘর ছোট হওয়ার কারণে ঘরের বউরা দিনের বেলায় নিজেদের ঘুম সম্পন্ন করে, আর পুরুষরা রাতের বেলায় নিজেদের ঘুম সম্পন্ন করে, যাতে তারা ভালোভাবে ঘুমোতে পারে। তারপর কিছুদিন পরে, আরে, আজ তো আরো বেশি ঠান্ডা পড়েছে। কাজ তাড়াতাড়ি শেষ না করলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আজ তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে, না হলে ঘরে ফেরার সময় খুব ঠান্ডা লাগবে। রামচরণ কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য লরিতে মালগুলো তুলছিল। তখনই তাড়াহুড়োতে তার পাটা স্লিপ খেয়ে যায় আর সে পড়ে যায়, যার ফলে সে পিঠে অনেক বেশি আঘাত পায় আর রক্ত বের হয়। তারপরে তার ছোট ছেলে খবর পেয়ে তাকে ঘরে নিয়ে আসে। তা কি হয়ে গেল আকাশ, তোর বাবার কি সর্বনাশ হলো? এবার তো আমাদের কাছে তোর বাবাকে হাসপাতাল নিয়ে যাওয়ার মতো টাকাই নেই, এবার কি করব? কান্না থামাও মা, বাবাকে আমরা ঘরের মধ্যেই চিকিৎসা করব। পিঠেতে কাটার মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ, আমাদের ঘরেই ওনার চিকিৎসা করতে হবে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে দিনের বেলা ঘরের বউরা ঘুমোতে পারে না, যার ফলে আবার রাতে তাদের শোয়ার অসুবিধা হয়। বাবা আকাশ, দেখো না কিভাবে ঠান্ডা হাওয়া এই ভাঙা জানালার আর দেওয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। উঠে গিয়ে বাইরে রোদে একটু বসবো, তারও উপায় নেই। তার উপর এত ঠান্ডা, অন্তত এই বাড়িটা সারানোর ব্যবস্থা করো বাবা। বাবা, তুমি তো জানো আমি আর রাহুল দুজনেই কাজে যাই, কিন্তু আয় কম হওয়ায় ঘরের আনাজ আর রেশনটুকুই কোনোভাবে আসে। তাহলে আমরা কিভাবে বাড়ি মেরামত করব? আকাশ দুঃখ পেয়ে বাড়ির বাইরে চলে আসে আর বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুরাতন বটগাছের কাছে এসে বসে পড়ে আর ভাবতে থাকে। আর অন্যদিকে, রাধা, রাধা, বাইরে এসো, চলো দুজনে একসাথে খেলবো। হ্যাঁ স্নেহা, শুধু 2 মিনিট যাচ্ছি। আচ্ছা চলো, আজ তুমি আমার বাড়িতে খেলবে। এইভাবে রাধা আর স্নেহা চলে যায় স্নেহার বাড়ি খেলার জন্য। সেখানে রাধা স্নেহার বাড়িতে অনেক গরম অনুভব করে ও তার এত সুন্দর বাড়ি দেখে ভাবতে থাকে, যদি আমাদেরও এত সুন্দর গরম আর বড় বাড়ি হতো, কি ভালোই না হতো। তারপর খেলাধুলা শেষ করে সে নিজের ঘরে চলে আসে
ও তার মাকে বলে, মা, তুমি জানো আমি স্নেহার বাড়িতে খেলতে গিয়েছিলাম আর ওদের ঘরে একটু ঠান্ডা লাগেনি। আর তার পাশাপাশি ওদের রান্নাঘরও অনেক বড়, সেখানে অনেক খাবার জিনিস ছিল। আচ্ছা মা, আমাদের বাড়ি আবার কবে ভালো হয়ে উঠবে? রাধা, ওরা বড়লোক আর আমরা গরিব, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ঘরও ভালো হয়ে যাবে। রান্নাঘর থাকবে, তখন আমাদের আর ঠান্ডা লাগবে না। তো মা, কবে হবে সেগুলো? আমরা কবে ভালোভাবে গরম ঘরে থাকতে পারবো? যখন তুমি বড় হয়ে যাবে, পড়াশুনো করে বিরাট বড় অফিসার, ডাক্তার বা পুলিশ হবে, তখন তুমি টাকা আয় করবে। তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। তাহলে তো আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব আর মন দিয়ে পড়াশোনা করব, যাতে তোমাদের এত ঠান্ডার মধ্যেও বাসন মাজতে ও কাপড় কাচতে না হয়, আর ঘরে কখনো যেন কোনো কিছুর অভাব না দেখা দেয়। বউরা রোজের একটাই চিন্তায় ডুবে থাকে যে আজকে কি রান্না হবে আর টাকা কোথা থেকে আসবে। মাধবী, তাড়াতাড়ি খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। আজ তো কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। দুজন বউ তার স্বামীদের খেতে দেয়। আজ রাধা স্নেহার বাড়িতে খেলতে গিয়েছিল। তাদের পাকা ও সুন্দর ঘরবাড়ি দেখে আমাকে জিজ্ঞাসা করছিল, আমাদের বাড়ি কবে ঠিক হবে? দেখো মাধবী, আমিও চাই আমাদের ঘরটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে উঠুক, যেন আর এই ঠান্ডা সহ্য করতে না হয়। কিন্তু তুমি বলো আমি কি করব? তুমি তো জানো আমি যা আয় করি তাতে ঘর মেরামতে তো দূরের কথা, বাচ্চাদের ফি দিতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। দুই বউ আর অন্য কোনো উপায় না দেখতে পেয়ে অপরের বাড়িতে কাজ করার জন্য চিন্তা ভাবনা করে। তো পরের দিন সকালে বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরে বলে, মা, আমার নতুন সোয়েটার চাই। আমি নতুন সোয়েটার পরব। আমার স্কুলের বন্ধু অমিত আজ নতুন সোয়েটার পরে এসেছিল। আমার পুরনো সোয়েটার দেখে সে আমাকে খোঁচা করছিল, বলছিল, তুই নতুন সোয়েটার পরিস না কেন? প্রতিদিন, প্রতি বছর এই একই সোয়েটার পরে স্কুলে আসিস। হ্যাঁ মা, অজয় ঠিকই বলছে, আমারও নতুন সোয়েটার চাই। রোজ রোজ স্কুলে আমাদের সবাই রাগায়। হে ভগবান, একে তো এত ঠান্ডা, তার উপরেই বাচ্চারাও এভাবে বায়না করছে। এবার আমি কি করব? কি হলো মা, কি ভাবছো বল না? তোমাদেরকে বললাম না আমরা গরিব, কিনে দিতে পারবো না নতুন সোয়েটার। এবার যাও এখান থেকে। মাধবীর কথা শুনে দুঃখ পেয়ে দুজনে সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে যে আবার তাদের সেই ছেঁড়া পুরাতন সোয়েটারগুলো পরতে হবে আর সবার ঠাট্টা শুনতে হবে। আরে বৌমা, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, দুটো ছেলের কাছ থেকে ফেরার সময় হয়ে গেছে। তোমার শ্বশুর আর বাচ্চাদেরও অনেক খিদে পেয়েছে। এই কাঠগুলো না একে তো আগুন জ্বলার নাম করে না, তার উপর আবার এত ধোঁয়া চোখে যাচ্ছে। হাওয়া এত জোরে বইছে না দিদি, যে আমার কাপড় চোপড়ও তার থেকে উড়ে পড়ে গেল। কি করা যায় পার্বতী? রেশনে শুধুমাত্র এক বাটি চালই পড়ে আছে, ডালও শেষ হয়ে গেছে। হ্যাঁ, যদি আজকেও ওরা মাইনে না পায়, তাহলে জানি না কি করে সংসার চলবে। মাধবী, পার্বতী, একটু গরম জল দে তো মা, তোর বাবাকে সেক দেব। হ্যাঁ, আসছে মা। তারপর কিছুক্ষণ বাদেই আকাশ আর রাহুল চলে আসে। তাদের শুকিয়ে যাওয়া মুখ আর পায়ের শব্দ শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আজও মাইনে পায়নি। আরে, তোমরা খালি হাতে এলে যে, আজকেও কি মাইনে দেয়নি? কি করে মাইনে দেবে পার্বতী? ঠান্ডা এত পড়েছে যে মালিক আজ দোকানেই আসেনি। মাধবী অনেক আশায় দিন কাটাচ্ছিল আর তাদের স্বামীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে মাধবীও অন্যের ঘরে বাসন মাজার কাজ পেয়ে যায় আর এইভাবে কয়েকটা দিন কেটে যায়। তখনই মাধবীর মেয়ে মাধবীকে বলে, মা, মা, তুমি অন্য লোকের বাড়িতে বাসন মাজতে যাও কেন? আজ স্কুলে আমার বন্ধুরা বলছিল তোর মা অন্যের বাড়িতে বাসন মাজে। তোরা ছোট লোক, নোংরা লোক। রাধামা, আমরাও তো ঘরেই বাসন মাজি, কাপড় কাচি। অন্য মহিলারাও তো তাদের ঘরে কাজ করে, তাহলে কি তারাও নোংরা বা ছোট লোক? হ্যাঁ, তাই তো। তাহলে বন্ধুই মিথ্যে কথা বলেছিল, তাই না? হ্যাঁ মা,
কোনো কাজ ছোট বা বড় হয় না। যে কাজ আমাদের মুখে অন্ন তুলে দিতে সাহায্য করে সেগুলো কোনোটাই ছোট নয় মা। আরে বাহ, আজ সবার মুখ কেমন খুশি খুশি দেখাচ্ছে। আমরা সবাই অনেক দিন ধরে বাড়ি মেরামত করানোর জন্য একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, তো ভাবছি এবার ঘরের কাজটা সম্পূর্ণ করে নেওয়া যাক। এই বলে কিছুদিনের মধ্যেই তাদের নতুন ঘর তৈরি সম্পন্ন হয়ে যায়। আস্তে আস্তে আকাশ ও রাহুলও টাকা জমিয়ে তাদের নতুন ব্যবসা শুরু করে, ফলে তাদের আয় আরও বেড়ে যায়। এইভাবে তারা নিজেদের চাহিদা পূরণ করতে থাকে। ঘরে বাচ্চাদের আলাদা শোয়ার ঘর হয়, ফ্রিজ হয়, আলমারি হয়, নতুন টিভি আসে। সবাই নিজেদের এই অবস্থা দেখে অনেক আনন্দিত হয়। এইভাবে বোঝা যায় জীবনে চলার পথে দুঃখ যেমন আসে, সুখও তেমন আসে। শুধু সময়ের অপেক্ষা করে ধৈর্য ধরে যেতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে।